মুভির নাম থানু। মুভির গল্পটা কয়েক লাইনে বললে এমন: প্রতীশ নামের একটা ছেলে তার স্ত্রী তৃষাকে নিয়ে মুম্বাই ছেড়ে জঙ্গলের মাঝের একটা অজপাড়া গ্রামে থাকতে আসে এবং প্রতীশ সবার থেকে শুধু এটাই জানতে চায় যে এই গ্রামে নদীটা কোথায়। কিন্তু প্রতীশ কৌশলে কাউকে বুঝতে দেয় না যে সে নদীর লোকেশন কেন জানতে চাচ্ছে। এরপর সে নদীর লোকেশনটা পেলে মাঝরাতে একা লুকিয়ে সেই নদীতে যায় ও সেখানে একটা স্থান খুব সুন্দর করে সাজিয়ে রেখে আসে যেন সে সেখানে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। কিন্তু প্রশ্ন, তার ঘরে তো বউ আছে, তাহলে সে কি অন্য মেয়ের সাথে এসব করার প্ল্যান করতেছে? কিন্তু না, আমরা তো অবাক। আমরা দেখি পরের রাতে সে তার বউ তৃষাকে নিয়েই লুকিয়ে বাসা থেকে এমনভাবে বের হয় যেন কেউ তাদেরকে না দেখে। এরপর সে তার বউকে নিয়েই সেই জঙ্গলে আসে এবং এই মাঝরাতে রহস্যজনকভাবে কেন জানি নদীতে ডুবে থাকে। এরপর নদী থেকে উঠে বউয়ের সাথেই সেখানে শারীরিক সম্পর্ক করে। লে জ্বালা। আর এটা শুধু এক রাত না, তারা প্রতি রাতেই এইভাবে লুকিয়ে বাসা থেকে বের হয় এবং জঙ্গলে এসে এই সেম কাজ প্রতি রাতেই করতে থাকে। কিন্তু 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 এক রাতে এদেরকে জঙ্গলে আসতে সাইজু নামের একটা বাস হেল্পার দেখে ফেলে ও এদেরকে ফলো করে জঙ্গলে আসলে শারীরিক সম্পর্কও করতে দেখে। ব্যাস, সাইজু পরের দিন এটা মহল্লার পোলাপানদেরকে জানালে তারা বলে আজ রাতে আমরা সবাই যাবে এবং সবাই মজা নিব। প্ল্যান মতো আজ রাতে প্রতীশ যখন তার বউ তৃষাকে নিয়ে জঙ্গলে চলে যায় তখন মহল্লার ছেলেপেলেরাও তাদেরকে ফলো করতে শুরু করে। এই পর্যন্তই ছিল মুভির প্রথম পর্বের কাহিনী। এরপর যা হয় এই পর্বে দেখতে চলেছেন। তো ছেলেপেলেরা দল বেঁধে জঙ্গলের মাঝে ঢুকতেছে। তো এরা সবাই এসে দূরের ঝোপের আড়ালে এমন একটা জায়গায় বসে পড়ে যেখান থেকে এরা প্রতীশ ও তৃষাকে দেখতে পাচ্ছে। সাইজু বলে এদের গোসল করতে 20-25 মিনিট লাগবে, এরপর এরা পাথরের ওপাশে গিয়ে শো শুরু করবে। এটা শুনে একজন বলে, শালা এরা পাগল নাকি বে, মাঝরাতে এইভাবে নদীর মাঝে নেমে আছে কেন? ড্রাইভার চাচা বলে, দাঁড়া এদেরকে আজ শিক্ষা দেব। একজন বলে, না এখন না, ওদেরকে আগে খেলা শুরু করতে দাও। এর মাঝে প্রতীশ ও তৃষা নদী থেকে উঠতে শুরু করলে সাজু বলে এবার পাথরের ওপাশে গিয়ে খেলা শুরু করবে। এটা শুনে সবাই বলে চলো তাহলে ওপাশে যাই। এই বলে সবাই উঠে তাড়াহুড়ো করে অন্য এক পাশে গিয়ে লুকিয়ে বসে পড়ে ও সেখান থেকে ওদের শারীরিক সম্পর্ক করা দেখতে থাকে। ড্রাইভার চাচা আবার কাম পায়নি, মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। চাচা মিয়া ভিডিও করতেছে দেখে আরেকজনের মাথাতেও ব্যাপারটা আসে এবং সেও ভিডিও করতে ধরে। বাট রেকর্ড স্টার্ট করতে ফ্ল্যাশ জ্বলে ওঠে ও শাটার সাউন্ড হয়। এই রে কাম সারছে। তো প্রতীশ ও তৃষা কেটে পড়ার আগেই এরা তেরে আসে ও মারমুখী হয়ে বলে, শালা জনসম্মুখে এসব করতে লজ্জা করে না? প্রতীশ তখন বারবার কি জন্য একটা বলার চেষ্টা করে, বাট কেউ প্রতীশকে কিছু বলার সুযোগই দেয় না ও জয়ান প্রতীশকে মারতে শুরু করে। এরপর এরা প্রতীশের বউয়ের দিকে এগোতে থাকলে প্রতীশ অসহায়ের মতো কাঁদে আর বলে, ভাই প্লিজ আমার কথাটা একবার শুনুন। কিন্তু এরা প্রতীশকে কিছু বলতে না দিয়ে আবার মারতে শুরু করে এবং এদিকে একজন সেগুলো ভিডিও করতে থাকে। ফেসবুকে কট ক্যাপশনে যে ভিডিওগুলো দেখেন না, তেমন টাইপের ভিডিও হচ্ছে এখন। ব্যাপারটা বুঝতে পেরে প্রতীশ হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই প্লিজ কেউ ভিডিও করেন না, আমরা তো স্বামী স্ত্রী, আর আমরা এখানে কেন এসব করতেছি সেটা প্লিজ আগে শোনেন। কিন্তু কেউ প্রতীশের কথায় পাত্তা না দিয়ে নির্মমভাবে মারতে থাকে। তো ইচ্ছা মতো মারা শেষে এরা প্রতীশ ও তৃষাকে তাড়িয়ে দিয়ে বলে, যা ভাগ, তোকে যেন আর আমাদের এলাকায় না দেখি। প্রতীশ ও তৃষা তখন এতটা অপমান নিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছে যেন অপমানে তারা মরে যাচ্ছে অবস্থা। আর এদিকে একমাল সেগুলো ভিডিও করতেছে আর বলতেছে, জঙ্গলে সেক্স করতে এসে কট। এই ক্যাপশনে ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেই ভিউ হবে মাম্মা। পাবলিক এমন ভিডিও ধুমাইয়া শেয়ার করে। ওদিকে প্রতীশ ও তৃষা এতটা অসহায় হয়ে এখান থেকে যাচ্ছে যা ভাষাই বলার মতো না। আর এদিকে এরা ভিডিও করতেছে আর দূর থেকে চিল্লিয়ে বলতেছে, উত্তর বাচ্চা যা ভাগ, আর কখনো এই জায়গায় আসবি না। কি একটা অবস্থা। তো প্রতীশ ও তৃষা বাসায় আসলে দেখি তৃষা অসহায়ের মতো হাউমাউ করে কেঁদে যাচ্ছে। এটা দেখে প্রতীশ এসে পাশে বসে ও বউকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তৃষা বলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ দেখে ফেলবে না তো? এরপর তৃষা কাঁদতে থাকে আর বলে, আমি আর বাঁচতে চাই না। এই বলে তৃষা হাউমাউ করে কাঁদতে থাকলে প্রতীশ ও তৃষাকে জড়িয়ে ধরে আড়ালে নীরবে কাঁদে। সকাল হলে দেখি এই সোশ্যাল মিডিয়ার জামানায় যা হওয়ার সেটাই হয়ে গেছে। সাইজু ভিডিওটি এই এলাকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছে এবং ভিডিওটি রাতারাতি সবার মাঝে ছড়িয়ে পড়েছে। একজন তো ভিডিও দেখে বলে, সাইজু এর আর পর্ব নেই। এইটা কোনো কথা? সাইজু বলে,
আবে এটা কি টিভি সিরিজ নাকি যে পর্ব বের হবে? এইটুকু ভিডিও করতে করতেই তো ওরা কাপড় পরে নিয়েছে। আরেকজন ভিডিও দেখে বলে, ভাই ভিডিওটা আরেকটু এইচডি কোয়ালিটিতে করতে পারিসনি? আর বল ক্যামেরা তো কাঁপাইছিস কেন, দেখে মজা পাওয়া যাচ্ছে না। সাইজে বলে, আমি তো পর্ন ভিডিও মেকার, তোর জন্য লাইট সেট করে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে শুট করবো শালা। যা দেখতে পাচ্ছিস এতেই খুশি হ। এমন সিন জীবনে দেখেছিস? প্রতীশের সাথে এই গ্রামের প্রকাশন নামের যে ছেলেটি পেন্ডিং এর কাজ করে, ভিডিওটি তার মোবাইলেও এসেছে। সে ভিডিওটি দেখে প্রতীশকে কল করলে প্রতীশ কল রিসিভ করে বলে, ভাই আমি তোমাকেই কল করার কথা ভাবছিলাম, আমার কিছু ভালো লাগছে না, আজকে খুব ক্লান্ত লাগতেছে, তাই কাজে যেতে পারবো না। এই বলে প্রতীশ কলটা কেটে দিলে প্রকাশন কি করবে বা আসলে ঘটনাটা কি ঘটেছে এই ব্যাপারে কিভাবে জানবে সেটা ভাবতে থাকে। সিন বিকেলবেলা প্রতীশের বাসার সামনে আসলে দেখি ছেলে ফেলে ক্যারাম খেলতেছে আর প্রতীশের বাড়ির দিকে তাকিয়ে বলতেছে, কিরে আজকে সারাদিন গেল ওরা একজনও বের হলো না যে? আরেকজন বলে, রুমের মাঝেই মনে হয় শো চালাচ্ছে। এই বলে সবাই হাসাহাসি করতে থাকলে আমরা দেখি তৃষা রুমের ভিতরে এভাবে শুয়ে থেকে অঝরে কেঁদে যাচ্ছে আর প্রতীশ নিরুপায় হয়ে তার পাশে বসে আছে। একটু পর প্রতীশ বলে, তৃষাও ওঠো, কাল থেকে কিছু খাওনি। তৃষা বলে, আমি কিছু খেতে চাই না আর বাহিরেও যেতে চাই না, ওরা আমাকে দেখলে মারবে। এটা শুনে প্রতীশ বলে, অযথাই এইভাবে ভয় পেও না তো। আচ্ছা ঠিক আছে, আমি নিজ থেকে খাবার কিনে আনি। এই বলে প্রতীশ বাহিরে এসে নিচের দিকে তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করে। এরপর নিচে নেমে খাবারের হোটেলে এসে খাবার অর্ডার করবে, বাট হোটেল মালিক সহ সবাই প্রতীশের দিকে যেভাবে চেয়ে থাকে তাতে প্রতীশ বুঝে যায় এরাও ভিডিও দেখে ফেলেছে। এটা বুঝে ভয়ে প্রতীশ কোনো কথা বলতে পারছে না, বাট পেটে তো ক্ষুধা, খাবার তো লাগবে। তাই প্রতীশ অন্য দোকানে যায়, কিন্তু সেখানকার লোকেরাও এভাবে তাকায়। তখন প্রতীশ যেখানেই যায় সেম অবস্থা। এরপর দেখি প্রতীশ অনেক কষ্টে খাবার ম্যানেজ করে নিয়ে আসতেছে। এই সময় তার এতটা অসহায় ফিল হচ্ছে যে সে যেন হাঁটারও শক্তি পাচ্ছে না, আর তার ভিতরে কষ্টে কতটা ফেটে যাচ্ছে সেটা বুঝতে পারি যখন সে রুমে ঢোকার আগে একা নীরবে এভাবে কাঁদতে থাকে। তো প্রতীশ চোখ মুছে রুমের ভিতরে এসে লোকের ভয়ে তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেয়। এরপর তার বউকে খাওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু তৃষার টেনশন আর দুর্বলতায় সেন্সলেস অবস্থায় চলে গেছে, তাই সে কোনো জবাব দিচ্ছে না। প্রতীশ তখন খাবার তুলে খাওয়ানোর জন্য তৃষার পাশে এসে বসে তৃষাকে অনেক ডাকে, গা ঢাকাই, বাট তৃষা কিছুতেই কোনো সাড়া দিচ্ছে না। এটা দেখে প্রতীশ হাউমাউ করে কাঁদতে থাকে আর অসহায়ের মতো খাবারগুলো এইভাবে নাড়তে থাকে। ওদিকে প্রকাশন উপায় না পেয়ে প্রতীশের মুম্বাইয়ের বন্ধু সঞ্জীবের কাছে কল করে বলে, ভাই প্রতীশের একটা ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। সঞ্জীব জানতে চাই কি হয়েছে। প্রকাশন বলে, এখানে আসো, ফোনে বলা সম্ভব না, আর হ্যাঁ প্রতীশকে যেন কল করো না। সিন কাট হলে দেখি সঞ্জীব এসেছে এবং প্রকাশনের থেকে সব শুনে থ মেরে বসে আছে। প্রকাশন বলে, ভাই ওদের ভিডিওটি এই পুরো এলাকা ছড়িয়ে গেছে, এখন ওরা যদি এখানে থাকে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। এদিকে লজ্জায় আমিও ওদের মুখোমুখি হতে পারছি না, তাই তোমাকে দেখেছি, এখন কি করবে বলো। পাশ থেকে বাড়িওয়ালা আঙ্কেল বলে, আচ্ছা ওরা এমন কাজ কেন করে, ওরা কি মানসিক রোগী? সঞ্জীব কোনো জবাব না দিলে প্রকাশন বলে, কিছু বলছো না কেন? তখন সঞ্জীব বলে, ভুলটা আমারই ছিল, আমি যদি আগেই তোমাকে ওদের স্টোরিটা বলতাম তাহলে আর এসব হতো না। প্রকাশন বলে, কি স্টোরি? তখন সঞ্জীব প্রতীশ ও তৃষার স্টোরি বলতে শুরু করে আর সিন অতীতে চলে যায়। সঞ্জীব বলে, প্রতীশ আমার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানের কাজ করতো, একে তো নিয়মিত কাজ পাওয়া মুশকিল ছিল, তার উপর আবার যে দু একটা কাজ পাওয়া যাচ্ছিল সেখানেও প্রডিউসাররা নানা বাহানায় টাকা মেরে দিত, তাই বলতে গেলে কোনো রকমে খেয়ে পড়ে প্রতীশের দিন যাচ্ছিল। একদিন প্রতীশ শুটিং সেট করে ফেরার সময় গুডাউনে একটা বিদেশি কুকুরছানা দেখতে পায়। সে বুঝতে পারে কারো পোষা কুকুর রাস্তা হারিয়ে এখানে চলে এসেছে। কুকুরছানাটিকে ক্ষুধার্ত দেখে প্রতীশ সাথে করে বাসায় নিয়ে আসলে আমি বললাম, তুই তো নিজেরই খাবার জোটাতে পারিস না, এই বিদেশি কুকুরটাকে কিভাবে পালবি? কিন্তু কুকুর ছানাটার প্রতি ওর একটা ভালোবাসা জেগেছিল, তাই ও সেটাকে পালতে শুরু করে। এভাবেই 3-4 দিন যাওয়ার পর একদিন একজন একটা লিফলেট এনে প্রতীশকে দেখায়, যেখানে দেখা যায় যে কুকুর ছানাটি যার সে হারানোর বিজ্ঞপ্তি দিয়েছে এবং কুকুর ছানাটিকে ফিরিয়ে দিলে 15,000 টাকা পুরস্কার দিবে জানিয়ে ফোন নাম্বার দিয়েছে। এটা দেখে প্রতীশ সেই নাম্বারে কল করলে যে মেয়েটি কুকুর ছানাটিকে নিতে আসে সেটাই এই তৃষা। তো কুকুর ছানাটিকে ফিরিয়ে দেওয়ায় পুরস্কার স্বরূপ তৃষা প্রতীশকে 15,000 টাকা দিলে প্রতীশ সেটা
না নিয়ে বরং বলে এই কুকুরটি এই কয়দিনে আমারও অনেক আপন হয়ে উঠেছে, তাই প্লিজ মাঝে মাঝে একে এখানে একটু বেড়াতে নিয়ে এসো। তৃষা খুশি মনে তাতে রাজি হয় আর কুকুরটিকে নিয়ে যায়। এরপর কুকুরছানাটি কেমন আছে সেটা ফোনে খোঁজখবর নেওয়া এবং কুকুরছানাটিকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসা, এসবের মধ্য দিয়ে তৃষা ও প্রতীশের মাঝে একটা বন্ধুত্ব তৈরি শুরু হয়। তো এমন মুহূর্তে একটা গান না হলে কি জাতি মেনে নিবে? না 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 না, তাই একটা গান শুরু হয়। তো গানের সিনগুলো দেখেন আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো তৃষার মা অনেক বছর আগে মারা গেছে এবং তার বাবা নতুন একটা বিয়ে করে সেই বউকে নিয়ে আমেরিকা চলে যাওয়ার পর থেকে তৃষা পুরো একা হয়ে গেছে। তার এই একাকী লাইফে প্রতীশকে পেয়ে তৃষা নতুন একটা জীবন পায় ও দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়। তো তৃষার বাবা তৃষার রিলেশনের খবর পেলে ইমার্জেন্সিতে দেশে আসেও তৃষাকে বলে সব আমার কানে এসেছে, এই ছেলের সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কিছুতেই যায় না। তৃষা রাজি না হলে তৃষার বাবা রেগে মেগে বলে রেডি থাকিস, আগামীকাল তোকে আমার সাথে আমেরিকা নিয়ে যাব। কিন্তু তৃষা তো প্রতীশকে কিছুতেই ছাড়তে পারবে না। এদিকে সকালবেলা তো বাবা আমেরিকা নিয়ে যাবে, তাই উপায় না পেয়ে তৃষা রাতের বেলা লুকিয়ে বাসা থেকে বের হয় ও তার কুকুরটির কাছে এসে কাঁদতে কাঁদতে বলে কিছুদিন পরে এসে তোকেও নিয়ে যাব। এই বলে তৃষা বাসা থেকে পালিয়ে প্রতীশের কাছে আসে ও কেউ যেন তাদেরকে আলাদা করতে না পারে সেজন্য রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। এরপর প্রতীশ তৃষাকে নিয়ে তার নিজ গ্রামে ফিরে আসে। বাট প্রতীশের মা কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। তাই প্রতীশ ভয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে আর সঞ্জীবকে মায়ের কাছে পাঠায় বিয়ের ব্যাপারটা জানানোর জন্য এবং ম্যানেজ করার জন্য। কিন্তু সঞ্জীব প্রতীশের মাকে বিয়ের ব্যাপারটা জানাতেই প্রতীশের মা স্বৈরাচারী সরকার হয়ে যায়। সে বলে এই পরিবারে কেবল আমার সিদ্ধান্ত চলবে। সে কোথা থেকে এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে আনলো আর আমি মেনে নিব, এটা কিছুতেই হবে না। তখন প্রতীশের বাবা একটু প্রতীশের পক্ষ নিতে চায়, বাট বউয়ের আন্দোলনের মুখে সেও গদি ছেড়ে দেয়। এবার কি আর করার, সঞ্জীব এসে এটা প্রতীশকে জানিয়েও প্রতীশকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। বাট প্রতীশ বলে থাকতোস, আমি কোনো হোটেলে উঠে কয়দিন থাকি, পরে সব ঠিক করে নেব। তো প্রতীশ তৃষাকে নিয়ে একটা হোটেলে ওঠে। ওদিকে তৃষা যে বাড়ি থেকে পালিয়েছে সেই ব্যাপারটা তৃষার বাবা বুঝে গেলে একটু পর তৃষার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। তৃষা দেখে তার বাবা তার সেই পোষা কুকুরটিকে মেরে সেটার ফটো সেন্ড করে বলেছে তুই কোনোদিন আমার সামনে আসলে তোরও এই হাল করব। নিজের সবচেয়ে প্রিয় কুকুরটিকে হারিয়ে এবং বাবার এমন কথা শুনে তৃষা তো হাউমাউ করে কাঁদতে থাকে। কয়েকদিন পর প্রতীশের বাবা সঞ্জীবের থেকে খোঁজ নিয়ে প্রতীশের হোটেলে আসে এবং প্রতীশকে সান্ত্বনা দিয়ে বলে জানিস তো তোর মা খুব জেদি ও রাগী স্বভাবের, সে যা বলে সেটাই। এখন তোর মাকে মানানোর উপায় একটাই আছে, তাহলে তোর মাকে নাতি নাতনি দে, তাহলে দেখবি তোর মায়ের মন গলে গেছে ও সে তোদেরকে মেনেও নিয়ে বাসায় তুলেছে। এই বলে প্রতীশের বাবা উঠে পড়ে ও তৃষাকে বলে বৌমা মনে কষ্ট নিও না, একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে আঙ্কেল প্রতীশকে একা বাহিরে রেখে এনে বলে মেয়েটি তোর ভরসায় তার পরিবার ছেড়ে এসেছে, তাই মেয়েটিকে সবসময় আগলে রাখিস। এই বলে আঙ্কেল চলে যায় আর এরা দুজনেই পরিবার হারা হয়ে এভাবেই জীবন কাটাতে থাকে। কিন্তু পরিবার হারা হয়ে থাকাটা এদেরকে প্রতিটি মুহূর্তে ভীষণ কষ্ট দিতে শুরু করে। প্রতীশ নিজের পরিবার হারানোর কষ্টটা তো পাচ্ছেই, সাথে তৃষাকেও পরিবার দিতে পারছে না, সেটা ভেবে প্রতিনিয়ত আরো বেশি কষ্ট পাচ্ছে। তাই প্রতীশ শেষ উপায় হিসেবে এবার একটা বাচ্চা নেওয়ারই ট্রাই শুরু করে। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে 3টি বছর কেটে যায়, কিন্তু তৃষার কিছুতেই বাচ্চা হচ্ছে না। সজীব একদিন ফোন করে বলে তোর বাবা আমাকে ফোন করেছিল, সে তোদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিল। এটা শুনে প্রতীশ কোনো জবাব না দিলে সঞ্জীব বলে প্লিজ তুই এই বিষয়ে সিরিয়াস হ, সে তোদেরকে অনেক ভালোবাসে বলেই তোদের বাচ্চা নিয়ে ভাবছে যাতে তোর মা তোদেরকে বাসায় তোলে, তাই প্লিজ দুজনেই ডাক্তারের কাছে যা। এটা শুনে প্রতীশ ইমোশনাল হয়ে যায়। সিন কাট হলে দেখি ডাক্তার বলতেছে তোমাদের কত বছর হলে বিয়ে হয়েছে? এই 3 বছর হচ্ছে। তোমরা একসাথে থাকো? হ্যাঁ। তো এর আগে যে ডাক্তারগুলো দেখিয়েছো তারা কি বলেছিল? আমরা আসলে এই প্রথম কোনো ডাক্তারের কাছে আসলাম। এটা শুনে ডাক্তার অবাক হয়ে বলে 6 মাসের মাঝে রেজাল্ট না পেলে লোকে ডাক্তারের কাছে চলে আসে, আর তোমাদের 3 বছর ধরে বাচ্চা হচ্ছে না, অথচ আজকে প্রথম আসলে। প্রতীশ চুপ মেরে যায়। ডাক্তার তৃষাকে বলে এই 3 বছরে তোমার বাবা মা কিছু বলেনি? প্রতীশ বলে ওঠে আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম তাই। ডাক্তার বলে ওকে, আমি যে কয়টি টেস্ট লিখে দিয়েছি সব কয়টি টেস্ট করে সেগুলো নিয়ে বড় একজন ডাক্তারের কাছে যেও, ঠিক আছে? সিন কাট হয়। এই টেস্টগুলো করতে
আনুমানিক যে পরিমাণ টাকা লাগবে সেটা তো প্রতীশের কাছে বর্তমানে নেই, তাই প্রতীশকে আরো 1 মাস অপেক্ষা করতে হয়। এরপর টাকা ম্যানেজ হলে প্রতীশ টেস্টগুলো করে বড় একটা ডক্টরের কাছে আসে। ডক্টর টেস্টের রেজাল্টগুলো দেখে বলে তোমার হাইপারথার্মিয়া সমস্যা আছে। সহজ করে বললে শরীরে অত্যাধিক তাপ উৎপন্ন হওয়া প্রবলেম এটা, মানে তোমার শরীরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে তোমার শুক্রাণুর উৎপাদন কমে যায় ও শুক্রাণুর কার্যকারিতাও কমে গেছে। এটাকে আবার অলিগো অ্যাস্থেনিজোস্পার্মিয়া বলে। এরপর তৃষাকে বলে তোমার কি পিরিয়ড নিয়মিত হয়? তৃষা হ্যাঁ বলে ডক্টর বলে তোমার কার্ডিয়াক রিপোর্টে দেখলাম তোমার ভাল একটু ছোট, এটা মনে হয় তোমার জন্মগত প্রবলেম, তো এটার জন্য ভবিষ্যতে অপারেশন করা লাগতে পারে। আমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি, যেহেতু তোমাদের দুজনেরই কিছু প্রবলেম আছে, তাই 100% গ্যারান্টি দিতে পারছি না যে এটা সফল হবে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রতীশ বলে ওঠে ডক্টর এসব করতে কত টাকা খরচ হবে? সিন কাট হলে দেখি তৃষা ও প্রতীশ ডক্টরের চেম্বার থেকে বের হয়ে হতাশায় একটা জায়গায় বসে পড়েছে ও তৃষা বলতেছে এত লাখ টাকা আমরা কোথায় পাবো? প্রতীশ কাঁদো কাঁদো স্বরে বলে আমি জানি না। তো এরপরে এদের দিনের পর দিন চলে যায়, এরা কিছুতেই টাকা ম্যানেজ করতে পারছে না। এদিকে ডক্টর সান্ত্বনা স্বরূপ যে কয়টা ওষুধ লিখে দিয়েছে সেগুলো খেয়েও তো কোনো কাজ হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে সবারই ভরসা একটাই হয়ে ওঠে, সেটা হলো উপরওয়ালা। তাই তৃষা প্রার্থনা করার জন্য ঘন ঘন গির্জাতে যেতে শুরু করে, কিন্তু কিছুতেই কোনো কাজ না হলে এদের আশার আলো পুরোপুরি নিভে যায়। এরা পুরো হতাশ হয়ে পড়ে। প্রতীশের বাবা কল করে এসব শুনে বলে হাল ছেড়ে দেওয়ার আগে দয়া করে শেষ আর একটা উপায় ট্রাই করে দেখ। এই বলে প্রতীশের বাবা একটা কবিরাজের নাম ঠিকানা দিয়ে তার কাছে যেতে বলে। প্রতীশ আগ্রহ না দেখালে বাবা বলে তুই কি চাস না তোর মা তোদেরকে মেনে নি, তোরা আমাদের সাথে থাক? এটা শুনে প্রতীশ ইমোশনাল হয়ে বলে হ্যাঁ সেটা চাই বলেই তো এত যুদ্ধ করতেছি। বাবা বলে তাহলে শেষ চেষ্টা হিসেবে কবিরাজটির কাছে যা, সে অনেক ভালো বন্ধাত্বের বিশেষজ্ঞ। কি যাবি তো? প্রতীশ কাঁদো কাঁদো স্বরে হ্যাঁ বলে। এরপর দেখি প্রতীশ ও তৃষা পাহাড়ি একটা এলাকায় আসতেছে, মানে সেই কবিরাজের ঠিকানায় আসতেছে। তো এরা নির্জন কিছু এলাকা পাড়ি দিয়ে অবশেষে জঙ্গলের ভিতরে বসবাস করে সেই কবিরাজের কাছে পৌঁছায়। কবিরাজ এদের সব ডাক্তারের রিপোর্ট দেখেও প্রতীশের থেকে সবকিছু শুনে বলে এমন তো অনেক শুনেছ যে ছেলেটিরও কোনো সমস্যা নেই, আবার মেয়েটিরও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না, কেন এমন হয় বলো? প্রতীশ তো কিছু বলতে পারে না। কবিরাজ বলে আসলে আজকাল প্রাকৃতিক পরিবেশের অভাব। এরপর কবিরাজ তৃষাকে বলে তুমি এমন কিছু বলো যা তোমার খুব পছন্দ, যা তোমাকে সত্যি অনেক খুশি করে। তৃষা বলে গান শোনা। কবিরাজ বলে খুব ভালো, তো কতদিন হলো তুমি শান্ত মনে গান শুনেছ? তৃষা বলে বিয়ের পর থেকে আর শোনা হয় না। কবিরাজ বলে রোজ আমাদের কোনো না কোনোভাবে খুশি অনুভব করা দরকার, যাকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যাপি হরমোন রিলিজ। যদিও এগুলো তোমাদের সমস্যার সাথে সরাসরি সংযুক্ত নয়, তবুও এগুলো কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। এরপর কবিরাজ প্রতীশকে বলে এবার কিছু বিষয় খোলামেলা বলতে যাচ্ছি, লজ্জা পেও না। প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে থাকা, পারিবারিক টেনশন, শরীরের অতিরিক্ত তাপমাত্রা সমস্যা, লম্বা সময় ধরে খুশি অনুভব না করা, এগুলো আরো অনেক কিছু তোমাদের বাচ্চা ধারণের ব্যাপারটাকে প্রভাবিত করতেছে। যদিও আজকালকের বিজ্ঞান এসব বিশ্বাস করে না, কিন্তু প্রকৃতির শক্তি বলেও যে কিছু একটা আছে এটা চিরন্তন সত্য। তাই শহরের এসিতে থেকে বা বরফে ডুবে থেকে তোমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমবে না, এটা মনের সাথে সম্পৃক্ত। তাই মনকে শান্ত করতে হবে, তবেই শরীর ঠান্ডা হবে। আর এর জন্য সবচেয়ে সেরা উপায় হবে মধ্যরাতে আধা ঘন্টার মতো প্রভাবিত নদীতে ডুবে থাকা, এরপর নদী থেকে উঠে কয়েক মিনিটের মাঝেই সঙ্গমে লিপ্ত হওয়া। এসব শুনে প্রতীশ ও তৃষা একে অপরের মুখের দিকে তাকায়। কবিরাজ বলে জানি আজকালকের জামানায় এসবে বিশ্বাস আনতে কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীতে যখন ডাক্তার ছিল না, কোনো ওষুধ ছিল না, তখন এসবই ছিল অনেক ওষুধের বিকল্প। কাঠ হলে দেখি এরা কবিরাজের কাছ থেকে এসে বাস স্ট্যান্ডে উদাস হয়ে বসে আছে। তৃষা বলে এগুলো কি সত্যিই কাজ করবে? প্রতীশ অসহায় ফেসে তৃষার দিকে তাকিয়ে বলে আমাদের এটা চেষ্টা করে দেখা ছাড়া আর কি বা করার আছে। এই বলে প্রতীশ কাঁদতে থাকলে তৃষাও কাঁদতে কাঁদতে প্রতীশের কাঁধে মাথা রাখে। এরপর প্রতীশ সঞ্জীবের সাথে দেখা করে তাকে এসব খুলে বলে সঞ্জীব বলে প্রকাশন নামের একটা ছেলে আমার সাথে একসময় কাজ করত। ওর গ্রাম ভাটাকয়ম, একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর সবচেয়ে ভালো ব্যাপার যে ওর গ্রামের পাশে একটা নদীও আছে। এটা শুনে প্রতীশ বলে তাহলে ওকে ফোন করতো, ওর গ্রামে কয়েক মাস থাকা যাবে কিনা এবং সেখানে আমার কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে কিনা। সঞ্জীব ফোন করতে ধরতেই প্রতীশ বলে ভাই কবিরাজের বিষয়গুলো যেন ওকে বলো না। সঞ্জীব বলে প্রকাশনকে তো এগুলো বললে ভালো হতো, সে তোকে সেফলি এসবের ব্যবস্থা করে দিতে পারতো। প্রতীশ বলে না ভাই, এসব কেউ জানলে তৃষার খারাপ লাগবে। এর পরের কাহিনী তো জানেনি। সঞ্জীব প্রকাশনকে ফোন করে সেখানে থাকা এবং কাজের ব্যবস্থা পাকা করে দিয়েছিল। আর এরপর প্রতীশ তার বউকে নিয়ে ভাট্টাকয়ম গ্রামে এসেছিল। সিন এখান থেকে বর্তমানে আসে। সঞ্জীব কাঁদো কাঁদো স্বরে বলে প্রতীশের আশা ছিল এভাবে সৌভাগ্যক্রমে যদি তাদের একটা বাচ্চা হয়ে যায় তাহলে তার মা তাদেরকে মেনে নিবে এবং তারা পরিবারের সাথে বাকিটা জীবন সুখে থাকতে পারবে।
সিন প্রতীশের বাসার সামনের স্ট্যান্ডে থাকা সেই বাসের ভিতরে আসতে দেখি প্রকাশন মহল্লার সেই সব ছেলেদেরকে একত্র করে প্রতীশ ও তৃষার জীবন কাহিনী বলতেছে এবং সেগুলো শুনে সবাই পুরো থ মেরে গেছে। প্রকাশন বলে, তোমরা ওদের কত বড় একটা ক্ষতি করেছো বুঝতে পারছো? একজন বলে, ভাই আমরা তো তার হিস্টোরি জানতাম না। প্রকাশন বলে, এটাই তো এই জেনারেশনের ছেলেদের সমস্যা, যা দেখে সেটাই ভিডিও করে নেটে ছেড়ে দেয়, একবার ভাবেও না এর পিছনের আসল সত্যটা অন্য কিছুও হতে পারে, বা সত্যটা না জেনে কারো ভিডিও ভাইরাল করার কারণে তো কোনো নিরপরাধ মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। এসব শুনে এরা বলে, ভাই আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই। প্রকাশন বলে, ওদের কাছে ক্ষমা চেয়ে আর কি হবে, বরং যতজনকে ভিডিওটা সেন্ড করেছো বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করেছো তাড়াতাড়ি সবখান থেকে ভিডিওটি ডিলিটের ব্যবস্থা করো। এই বলে প্রকাশন রেগে মেগে চলে গেলে এরা এদের অপকর্মের জন্য লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারে না। তো সাইজু এবার সবার ফোন থেকে ভিডিওটি ডিলিটের জন্য চেষ্টা শুরু করে। সে একজনকে কল করে বলে, ভাই আমি সকালে তোকে একটা ভিডিও পাঠিয়েছিলাম না, হ্যাঁ জঙ্গলে কট খাওয়ার ভিডিও। ছেলেটি বলে, ভাই প্লিজ ভিডিওটি ডিলিট কর। ছেলেটি বলে, ডিলিট কিভাবে করব? ভাই আমি তো সেটা অনেক গ্রুপে শেয়ার করে দিয়েছি। ভাই প্লিজ এমন বলিস না, যেভাবেই হোক ভিডিওগুলো ডিলিট কর। ছেলেটি বলে, কিভাবে সম্ভব? গ্রুপ থেকে তো অনেক লোকই সেটা ডাউনলোড করে ফেলেছে, এতক্ষণে নিশ্চয়ই সেগুলো আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোডও করে ফেলেছে। সাইজু তো হতাশ। এদিকে সাইজুর বন্ধুরাও এখানে সেখানে ফোন করছিল যাদেরকে তারা ভিডিওটি সেন্ড করেছে, কিন্তু সবখানেই এই একই অবস্থা। এসব শুনে সাইজু পুরো হতাশায় ডুবে যায়। ড্রাইভার চাচা বলে, এখন তাহলে কি করব? এরা তখন আফসোস করে বলে, পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে। এদিকে প্রকাশন সঞ্জীব ও বাড়িওয়ালাকে নিয়ে প্রতীশের সাথে দেখা করতে আসে। তো প্রকাশন দরজায় নক করতে থাকলে সঞ্জীব বলে, আরে দরজায় তো বাহির থেকে তালা মারা। বাড়িওয়ালা বলে, ওদেরকে ফোন করো। প্রকাশন তখন কল করলে দেখে প্রতীশের ফোন সুইচ অফ। সঞ্জীব তখন প্রতীশের অন্য একটা নাম্বারে কল করলে দেখে সেটাও অফ। এরা তো পুরো টেনশনে পড়ে যায়, কারণ এই সময়ে এমন হওয়াটা ভয়ঙ্কর কিছু একটা আভাস দিচ্ছে। তাই সঞ্জীব কাঁদতে কাঁদতে প্রকাশনকে বলে, ভাই এরা কোথায় গেছে? তখনই সিন জঙ্গলে আসে। পরের দিন সকালবেলা প্রকাশনের ফোনে একটা কল আসে। প্রকাশন কলটা রিসিভ করে কি যেন শুনতেই থমকে যায়। তো পরের দিন এক কাকা পত্রিকা নিউজ পড়তেছে, পাট্টাকয়ম গ্রামের নদীর পাড়ে এক নবদম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে। ছেলেটির নাম প্রতীশ, গ্রাম পেরাম্বরা, ও মেয়েটির নাম তৃষা, গ্রাম কাদাভান।
পুলিশ এফআইআর অনুযায়ী এটা একটি আত্মহত্যা। এই দম্পতি গত 9 মাস থেকে ভাট্টাকায়ম গ্রামে বসবাস করে আসছিলেন। আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটি এতটুকুতেই কাকা থমকে গিয়ে সবার মুখের দিকে তাকায়, আর এদিকে এরাও কাকার মুখের দিকে তাকায়। বিশেষ করে সাইজুর অবস্থা তো আরো খারাপ। এবার কাকা কাঁপা কাঁপা স্বরে অনেক কষ্টে বাকিটা বলে, মেয়েটি প্রেগনেন্ট ছিল। এটা শুনতেই to come and lose the life, the one treasure to me, the bowl of love to pour again, the life, the one treasure to me, the bowl of love to pour again. তো মুভিতে যে অ্যাডাল্ট সিনগুলো ছিল সেগুলো কিন্তু এই মুভির মেইন ফোকাস ছিল না। বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কট ক্যাপশনে ভিডিও ভাইরালের যে কালচার শুরু হয়েছে, সেটা যে কতটা আত্মঘাতী সেই বিষয়টা আমাদেরকে ফিল করানোই ছিল এই মুভির উদ্দেশ্য। আর যারা মানেন যে মুভির মেসেজটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই মুভির মেসেজ সম্পর্কে পার্সোনালি আপনার মতামত কি। আর হ্যাঁ, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিন, কেমন? তো ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন। টেক কেয়ার, বাই বাই।